আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ভিসা নীতি যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়, নিষেধাজ্ঞা পাওয়াদের কোনো তালিকা নেই সরকারের কাছে। নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি, বড় দুই দলের বলয় ভেঙে এবার নিজেরাই খেলতে চায়। খালেদার বিদেশে চিকিৎসায় আদালতের অনুমতি লাগবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৪৮ ঘণ্টা আলটিমেটাম দিল বিএনপি। নদ নদী রক্ষায় অসহায়ত্বের কথা বলল কমিশন। বিভিন্ন মন্ত্রণালয়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি, আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১শে সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও যা থাকছে: বিশ্বজুড়ে তরুণদের স্বপ্ন এখন ডিজিটাল নোম্যাড হওয়া, ফ্রি ভিসা দিয়ে টানছে বিভিন্ন দেশ। ভিসা নীতি যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়, এক্ষেত্রে বাংলাদেশের কিছু বলার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানিয়েছেন, কাদেরকে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। অন্যদিকে তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন, ভিসা নীতির উসিলায় কেউ নির্বাচন বাধাগ্রস্ত করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মাহমুদ হাসানের সহায়তায় জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনতে প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। ভিসা নীতি অনুযায়ী রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগের সদস্যরা কেউ যদি সুষ্ঠু নির্বাচনে বাধা হয়ে দাঁড়ায়, তাদের ও পরিবারের সদস্যদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। রোববার জাতিসংঘের নিরাপত্তা বিষয়ক দুই কর্মকর্তার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভিসা নীতি প্রণয়ন করেছেন, এটা তাদের ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে কাকে যেতে দিবেন, কাকে যেতে দিবেন না, এটা তাদের ব্যাপার। সেখানে আমাদের কিছু মন্তব্য নেই, বলার কিছু নেই। আমাদের কাছে তো চিঠির মাধ্যমে তারা জানাই নেই। জাতীয় নির্বাচনে নিরাপত্তার বিষয়ে জাতিসংঘ কর্মকর্তাদের আশ্বস্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। নির্বাচন কমিশনের আওতায় থাকবেন আমাদের নিরাপত্তা বাহিনী। আমরা এই নিরাপত্তা বাহিনী এই পর্যন্ত অনেকগুলো জাতীয় নির্বাচন এবং নির্বাচন করেছে, স্থানীয় সরকারের নির্বাচন করেছে, তাদের অভিজ্ঞতা রয়েছে। কাজে আমরা মনে করি কোনো রকম অসুবিধা, কোনো রকম ইনসিকিউর অবস্থায় কেউ এখানে পড়বে। এদিকে প্রেস ক্লাবে ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেন, ভিসা নীতিকে ঘিরে বিএনপির আবোল তাবোল বক্তব্যে কোনো লাভ হবে না। আজকে বিএনপি নানা ধরনের কথা বলে, যে ভিসা নীতি ঘোষণা করার পর এক ধরনের বলে, আবার পত্রিকায় গত পরশুদিন খবর আসার পর আরেক ধরনের কথা বলে। এগুলো বলে কোনো লাভ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। নির্বাচনে ষড়যন্ত্র হলে শক্ত হাতেই মোকাবিলা করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। যারা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এটি প্রযোজ্য। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। সংসদের প্রধান বিরোধী দলের নেতারা বলছেন, এতদিন আওয়ামী লীগ, বিএনপি তাদেরকে নিয়ে খেলেছে, জাতীয় পার্টি এবার নিজেরাই খেলতে চায়। জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া।
জাতীয় পার্টি সংসদে বিরোধী দলে থাকলেও সরকারের সমালোচনার ধারে কাছেও ছিল না তার। তবে গেল 1 বছর সে অবস্থান থেকে সরে এসেছে দলটি। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে আলোচনায় এসেছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এর মধ্যেই দলটির প্রধান পৃষ্ঠপোষক সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ জানিয়ে দিয়েছেন আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে তার দল। এরই মাঝে বিভিন্ন দূতাবাসে একাধিক বৈঠক করেছেন জিএম কাদের, যার অনেকটাই অপ্রকাশিত। জিএম কাদেরের নেতৃত্বে জাপার 3 প্রতিনিধি ভারত সফর করে এসেছেন। দলটিতে জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের ছাড়াও ছিলেন মাসরুর মওলা। আলোচিত সেই সফর নিয়ে জিএম কাদের বিস্তারিত কিছুই জানাননি, তবে মুখ খুলেছেন মাসরুর মওলা। না, ওরা কেয়ারটেকার নিয়ে কোনো কথা বলে না। এটা তো আসলে নট অনলি ইন্ডিয়া, এটা তো ওয়েস্টার্ন যা বলেন, ইউএসএ বলেন, সবাই কিন্তু একই মেসেজ দিয়ে যাচ্ছে। এই জন্য ওরা চাচ্ছে সব দল একত্রে এসে তোমরা বাবা পার্টিসিপেট নির্বাচন করো, আমরা যেন অ্যাটলিস্ট আমাদের ইনভেস্টররা যেন শান্তি পায় তোমাদের সঙ্গে ব্যবসা করে। এইটি হলো তাদের ইনডাইরেক্ট ওয়ে মেসেজ। সরকারের সমালোচনা করলেও সংবিধানের আওতায় নির্বাচনের প্রস্তুতিও নিতে শুরু করেছে জাতীয় পার্টি। বিএনপির 1 দফা, আওয়ামী লীগের 1 দফা, এই সংঘাতময় পরিস্থিতি, এই ধরনের যদি পরিস্থিতি হয়, তারা যদি কন্ট্রোল না করতে পারে, নিজেরা যদি তারা কন্ট্রোল না হয়, এই মানে জনগণের স্বার্থে তারা এক টেবিলে না বসে, তাহলে মানুষ এই দুই দলের প্রতি অসন্তুষ্ট হয়ে জাতীয় পার্টিকে ভোট দিতে পারে। সেই জন্য আমরা 300 আসনে নির্বাচন করার জন্য চিন্তা ভাবনা করছি এবং সিদ্ধান্ত নিয়েছি। মহাসচিব জানালেন আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির সাথেও সম্পর্ক রাখছে জাপা। আমরা একজনের সাথে বসতে পারবো না কেন? রাজনীতি করতে গেলে আমরা বিএনপির সাথে কেন বসতে পারবো না, আওয়ামী লীগ সাথে কেন বসতে পারবো না, আওয়ামী লীগ কেন বিএনপির সাথে বসতে পারবে না? কারণ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যা দল আছে সব দলই তো জনগণের কথা বলে। তো জনগণের কথা যদি বলে, তাহলে জাতীয় কোনো ইস্যুতে কেন আমরা সবাই একসঙ্গে বসতে পারবো না? আমেরিকা, ভারত কেউই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি বলেও জানান মুজিবুল হক চুন্নু। আমরা চিন্তা করতেছি যে আমরা দেখি না এবার একটু রাজনৈতিক খেলা খেলে, 2 দল তো খেলছেই, তাদের স্বার্থে খেলছে, আমরা একটু জনগণকে নিয়ে ওই 2 দলেরকে চ্যালেঞ্জ করে একটু দেখি না কি করা যায়। আমরা সেই কি করা যায় মধ্যে আমরা আছি। আতিক রহমান পূর্ণিয়া, 21 টেলিভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত, বিশেষ বিবেচনায় চিকিৎসা দেয়া হচ্ছে, তবে বিদেশে নিতে আদালতের অনুমতি লাগবে। স্বাভাবিক কারণেই হোম মিনিস্টার এখানে তারা আবেদনটি করেন। হোম মিনিস্ট্রি সেখান থেকে আইনি ব্যাখ্যার জন্য, পরামর্শের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন। আইন মন্ত্র যদি মনে করেন এটা কোর্টের এখতিয়ার, তারা কোর্টে পাঠিয়ে দেবেন। আইন মন্ত্র যদি মনে করেন এটা মাননীয় প্রধানমন্ত্রী কিছুটুকু কাজ করতে পারেন, সেইভাবেই এখন পর্যন্ত চলছে। তো এই যেই প্রসঙ্গটা আপনারা বললেন, সেই প্রসঙ্গটা আমি মনে করি এইটা আইনগত একটা জটিলতা রয়েছে, সেখানে হয়তো আদালতের একটা পারমিশনের প্রয়োজন হতে পারে, এটা আইনমন্ত্রী ভালো জানেন। সেই ক্ষেত্রে আমরা আইনের বাইরে আমাদের মন্ত্রণালয় কিছু করতে পারবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী 48 ঘণ্টার মধ্যে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারকে আলটিমেটাম দিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, সাজা দিয়ে জেলে রেখে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। 48 ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, অন্যথায় কিছু হলে দায় সরকারকে নিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আগামী 48 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে, অন্যথায় এর সকল দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে এবং ম্যাডামের কিছু হলে তার সব দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। সিলেটে বিএনপির রোড মার্চ থেকে সংস্কৃতি কর্মীদের উপর হামলার প্রতিবাদে নগরীতে মৌন মিছিল হয়েছে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান সংস্কৃতজনরা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট কোস্ট রিপোর্ট জানাচ্ছেন রত্না সামান। সিলেটে সংস্কৃতি কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এই প্রতিবাদ।
বিএনপি রোড মার্চ থেকে হামলার প্রতিবাদে মাঠে নামে ক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মীরা। বিকেলে সারদা হলের সামনে থেকে নগরীতে মৌন মিছিল বের করা হয়। রাজনৈতিক কর্মসূচি থেকে হামলা হয়েছে, তাই কারা হামলা চালিয়েছে তা সবার সামনেই স্পষ্ট বলেই জানিয়েছেন সংস্কৃতিজনেরা। ওই দিন যেহেতু একটি দলের রোড মার্চ কর্মসূচি ছিল, এই কর্মীদের আমরা চিহ্নিত করতে পেরেছি যে রোড মার্চ কর্মসূচির সাথে এই কর্মীরা যুক্ত ছিল এবং পরবর্তীতে আমরা 24 ঘন্টা সময় দিয়েছিলাম, এখনো আসামি গ্রেপ্তার হয়নি। আমরা এজাহার দাখিল করেছি। সংস্কৃতি কর্মীদের উপর হামলা সাম্প্রদায়িক মনোভাবের বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংস্কৃতি কর্মীরা। যে কোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে সংস্কৃতি কর্মীরা, নাট্যকর্মীরাই মাঠে থাকে, সুতরাং তাদের একটা ভয় সংস্কৃতি কর্মীদের, নাট্যকর্মীদেরকে নিয়ে। কারণ আমরা এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তির সাথে কথা বলি, কারণ আমরা বিশ্বাস করি এই দেশ আমার দেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। নিশ্চয়ই এটি পরিকল্পিত এবং সংস্কৃতির এই অঙ্গন যেন ভয় ভীতি সঞ্চার তারা করতে পারে, এর জন্য আসলে এই আঘাতটি করা হয়েছিল। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে সংস্কৃতি কর্মীরা জানিয়েছেন 24 ঘন্টার আলটিমেটামেও অপরাধী গ্রেপ্তার না হওয়া দুঃখজনক। আপনারা অনতিবিলম্বে সেই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে তাদের বিচার করুন এবং আমাদেরকে শান্তিপূর্ণভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবার সুযোগ করে দিন। এই পরিচয়ে দেশ বাধা দিল, সেটা আপনারা খুঁজে বের করেন, আর খুঁজে বের করে আমরা তো আইনের কাছে আমরা দিয়েছি। সমাবেশ থেকে আগামী মঙ্গলবার মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়। রত্না জামান, 21 টেলিভিশন। দেশের নদ নদী বাঁচাতে নদী রক্ষা কমিশনকে ক্ষমতাহীন ও নিষ্ক্রিয় করে রাখা হয়েছে বলে জানালেন কমিশনের চেয়ারম্যান। বলেছেন, রাজনৈতিক ও প্রশাসনিক শক্তির চাপে কমিশন অনেকটা নিঃসঙ্গ শেরপার মতো কাজ করে যাচ্ছে। বিশ্ব নদী দিবসের সেমিনারে কমিশন চেয়ারম্যান বলেন, নদী রক্ষায় বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে সাহায্য চেয়েও কাজের কাজ হয়নি। জানাচ্ছেন শিউলি শবনম। দখলে দূষণে ঠিক কতগুলো নদী বিলীন হয়েছে এই পরিসংখ্যান সুনির্দিষ্টভাবে কোথাও মেলে না। এমনকি নদ নদীর প্রকৃত সংখ্যায় বা কত তার হিসেবও এতদিন ছিল না। এই অবস্থায় সরকারিভাবে দেশের নদ নদীর তালিকা প্রকাশ করা হলো। 2019 থেকে 22 সাল পর্যন্ত টানা 3 বছরের গবেষণার পর 1008টি নদীর সন্ধান পায় জাতীয় নদী রক্ষা কমিশন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। গবেষকরা বলেন, পৃথিবীর 3য় বৃহত্তম নদী পদ্মা এবং 9ম বৃহত্তম ব্রহ্মপুত্র নদ সহ দেশের বিপুল সংখ্যক নদ নদীর যথাযথ ব্যবহার করা গেলে জিডিপিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখা যাবে, রক্ষা পাবে জীববৈচিত্র্য। তো নদীর খনি আমাদের আছে, এটা বিশাল সম্পদ। তারা সমুদ্রের মাছ খায়, কিন্তু এত মাছ কোথাও পাওয়া যায় নাই, বাংলাদেশে আছে। এখন মাছগুলো চলে গেছে হয়তো দূষণের কারণে, আবার ফিরিয়ে আনা সম্ভব। এই সম্পদকে যদি আমরা ব্যবহার করতে পারি, এখান থেকে বিশাল আয় হবে। ঢাকার নদ নদীগুলোর চিত্র তুলে ধরে কমিশন চেয়ারম্যান বলেন, নদীর উপর অত্যাচার বাড়ছে। লিজের নামে নদীগুলোকে খণ্ড খণ্ড করে বিক্রি করে দেওয়া হচ্ছে। তারা পদ্মা নদী খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, অবৈধভাবে তারা এই বালু উঠাচ্ছে, লিজ দেওয়ার নামে বিক্রি করে দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে? চট্টগ্রাম পোর্ট অথরিটি, নৌ পরিবহন মন্ত্রণালয়, স্থানীয় জেলা প্রশাসন। বেজা ওই চট্টগ্রামের একটা অর্থনৈতিক অঞ্চল করছে, সম্পূর্ণভাবে নদী এবং সিএস অনুযায়ী নদী এবং ফোরসওয়ারের উপরে। নদী রক্ষায় নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন কমিশন চেয়ারম্যান। আমি 20 জন ম্যাজিস্ট্রেট চেয়েছিলাম, অফিসার চেয়েছিলাম এই জনপ্রশাসন মন্ত্রণালয়, তার সাথে দেননি। টাকা নাই। জাতীয় নদী রক্ষা কমিশন চলে 5 কোটি টাকার নিচে। নদী রক্ষা কমিশনকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। সবশেষ প্রকাশিত নদ নদীর তালিকায় পরবর্তীতে আরও যুক্ত হতে পারে বলে জানিয়েছে কমিশন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। মাত্র 3.5 মিনিটে পাড়ি দেয়া যাবে 3.32 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।
28 অক্টোবর টানেলটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শন করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বললেন, এর মাধ্যমে আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। অসাধারণ স্থাপত্য শৈলীতে কর্ণফুলী নদীর নিচে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ইতিমধ্যেই উদ্বোধনের প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2019 সালের 24শে ফেব্রুয়ারি নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 বছর 7 মাসে প্রায় 10,500 কোটি টাকা ব্যয়ে শেষ হয়েছে বিশাল কর্মযজ্ঞ। নদীর তলদেশে মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। পাশাপাশি সংযুক্ত করা হচ্ছে 2টি টিউব। টানেলের বাইরে অ্যাপ্রোচ সড়ক থাকছে প্রায় 5.5 কিলোমিটার। সম্ভাব্য যে 28 অক্টোবর আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ডিক্লারেশন দিয়েছেন, সেই অনুযায়ী সেতু কর্তৃপক্ষ, সেতু বিভাগ, প্রশাসন, এখানে কমিশনার স্যাররা এবং ডিসি ওনারা সবাই মিলে এটা উদ্বোধন করার প্রয়োজনীয় কার্যক্রম এখন থেকে শুরু করে দিয়েছেন। এই টানেল শুধু কর্ণফুলী নদীর 2 পার্কে সংযুক্ত করেনি, 1 সিটি 2 টাউনের যে কনসেপ্ট সেটিও বাস্তবায়িত হয়েছে। এই টানেলের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কের সাথে যুক্ত হবে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। নদীর তলদেশ থেকে 18 থেকে 31 মিটার নিচ থেকে মানুষ চলে যাবে এবং আমাদের এটার সাথে আবার কক্সবাজারের সাথেও আমাদের এই যোগাযোগ অনেক সহজ হবে। তিনি আরও জানান, টানেল সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। পুলিশের পাশাপাশি থাকছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও। আমাদের স্থানীয় পুলিশ যেমনি থাকবে, তেমনি কোস্টগার্ড তারা এই এলাকায় থাকবে। আমাদের ট্যুরিস্ট পুলিশ তারাও আশেপাশে বিভিন্ন জায়গায় থাকবে। ফলে নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সেতুটার ব্যবস্থাপনা পরিচালিত। টানেলের নিরাপত্তায় বসানো হয়েছে 100টির বেশি সিসিটিভি ক্যামেরা। গাড়ির গতিবেগ নির্ধারণ করা হচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার। কর্ণফুলী নদীর তলদেশে গড়ে তোলা এই টানেল 28 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কে সংযুক্ত হবে বাংলাদেশ। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের এক নতুন বৈপ্লবিক পরিবর্তন ঘটবে যোগাযোগ ব্যবস্থায়। হাসান ফেরদৌস, 21শে টেলিভিশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, পতেঙ্গা, চট্টগ্রাম। বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন থাকছে। ট্রেনে যুক্ত হলেও আধুনিক লাগেজ ভ্যান, কমবে দ্রব্যমূল্য, বাড়বে রেলের রাজস্ব। রান্নায় বোতলজাত এলপিজি ব্যবহারের তাগিদ, দুর্ঘটনা প্রতিরোধে হচ্ছে নীতিমালা। সিনেমা হলের পর আমি চাইলে তোমার ব্যান করতে পারি। আই ডোন্ট কেয়ার। এটার অতি আগ্রহ আমার কিন্তু রহস্যজনক মনে হচ্ছে। তিব্বত স্নো সিনে হিটস, প্রযোজনা ইসরাফিল শাহিন। দেখবেন রবিবার রাত 8টায়। আপনারা দেখছেন 21শে টেলিভিশন। গাজর দিয়ে আপনি মাসাজ করবেন, তখন মাসাজ করে দেখবেন সুন্দর একটা ফিল আসে। ফ্যাশন হচ্ছে আমার কাছে যে আমি যেটা কমফোর্টেবল। কম দামি মেকআপ ও তুমি যদি ব্লেন্ডিং সুন্দর করে করো, ওভারঅল একটা সুন্দর লুক আসবে। দর্শকদের ভালোবাসা এটা একটা ব্লেসিং। মানুষকে বের করতে চাই যে এর চেয়েও অনেক ডিজাইনের শাড়ি পরা যায়, অনেক লেহেঙ্গা পরা যায়। সিরামটা ইউজ করার পরে কিন্তু ফেসটা অটোমেটিকলি সফট হয়ে যায়। ওভার মেকআপ নেয়ার ফলে যদি মানুষ আমাকে নাই চেনে তাহলে তো হবে না। ফেসটাকে ন্যাচারাল ভাবে আমি একটা লুক দিব, আমাকে স্মার্ট লাগবে, এটা হচ্ছে মেকআপ। স্যান্ডেলিনা রূপ লাবণ্য, প্রযোজনা ইসরাফিল শাহিন। দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 8টায়।
জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ঘর দিয়েছে, তাই আমরা খুব সুখ শান্তিতে আছি। শেখ হাসিনা সে আসবে, তার এখন খাতা দেবো, সে ঘুরে যাবে, আমাদের দেখে যাবে, আমরা কত ভালো আছি। আমাদের মাথা গোজা ঠাই দিছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত সুন্দর ঘর দিয়েছে, আর আমার বাচ্চাটা নিয়ে আমি সেইখানেই থাকি। সে আমার এত বড় একটা উপকার করছে, আমার দিকে তাকাইছে, তার জন্য আমি সবসময় নামাজ পড়বো এবং দোয়া করি। মুসলিম পরিবার আছে 17টা ঘর, তার ভিতরে আমি একাই হিন্দু। তাকে আমরা নমস্কার। এর উসিলে আমি শান্তি পাইছি। শেখ হাসিনা দিছে ডাক, যত সরকারি খাস পাইবে গরিব দুঃখী সব জনায়। আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বাংলাদেশের বদলে যাওয়ার গল্প দেখবেন প্রতি শুক্র ও শনিবার রাত 8টায়। এটা কোনো যুদ্ধ অথবা সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দেওয়া হচ্ছে। ছবি দেখার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে, যেগুলো ওয়েব ফিল্ম বলি আমরা। বড় পর্দায় সিনেমাটা দেখার আনন্দ কিন্তু আলাদা। এই 3 বছরে একবারও কথা বলতে ইচ্ছে করেনি। আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো, দেখেছিলাম সাইয়া। গল্প স্ট্রং থাকলে দর্শক সবকিছুই নিচ্ছে। আর্টফুল যেটা, এটা একটা সেদে যায়। হলে দর্শক কম যাওয়ার একটাই কারণ ফিল্মের কোয়ালিটি এবং সিনেমা হলের কোয়ালিটি। আমি চাইলে তোমার ব্যান করতে পারি। আই ডোন্ট কেয়ার। এটার অতি আগ্রহ আমার কিন্তু রহস্যজনক মনে হচ্ছে। তিব্বত স্নো সিনে হিটস, প্রযোজনা ইসরাফিল শাহিন। দেখবেন রবিবার রাত 8টায়। আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রিক যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি প্রস্তুত। বিজিবি প্রধান মেজর জেনারেল AKM নাজমুল হাসান জানান, সাংবিধানিকভাবে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করা হবে। জনবলের তাদের ব্যক্তিগত নিরাপত্তা, আমাদের সরকারি স্থাপনা নিরাপত্তা সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বিজিবি সম্পূর্ণ প্রস্তুত এবং আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে দেশের জন্য কাজ করার জন্য বিজিবির প্রতিটা সদস্য প্রস্তুত আছে। সংবিধান অনুযায়ী আমাদের যে দায়িত্ব পালন করার কথা, এটা আমরা সেইভাবেই আমাদের অর্পিত দায়িত্ব আমরা পালন করব। কৃষিজ পণ্য অন্যান্য মালামাল পরিবহনের জন্য আন্তনগর ট্রেনে যুক্ত হল আধুনিক লাগেজ ভ্যান। সর্বনিম্ন 1 টাকা 46 পয়সা থেকে সর্বোচ্চ 3 টাকা 12 পয়সা কেজি প্রতি ভাড়ায় মিলবে এই পরিবহন সুবিধা। কমলাপুর স্টেশনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ কার্যক্রমের উদ্বোধন করেন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা জোরদারের লক্ষ্যে 125টি লাগেজ ভ্যান যুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার। 358 কোটি 39 লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। প্রথম দফায় 16টি ট্রেনে সংযুক্ত হল, বাকিগুলো চলতি বছর অক্টোবর ও ডিসেম্বরে যোগ হবে পরিবহন সেবায়। এর ফলে যেমন দ্রব্যমূল্যের দাম কমবে, একই সাথে রেলওয়ের রাজস্বও বাড়বে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহর সহ প্রত্যন্ত অঞ্চল সমূহে যেখানে প্রচুর শাকসবজি, মৌসুমি ফল, ফুল এবং অন্যান্য পচনশীল দ্রব্যাদি যেমন মাছ, মাংস, দুধ ও দুগ্ধজাত খাবার ইত্যাদি উৎপাদিত হয়, সাথে নির্ধারিত আন্তনগর ট্রেনের মাধ্যমে লাগেজ ভ্যান যুক্ত করা হবে। সম্মানিত কৃষকগণ তাদের উৎপাদিত দ্রব্যাদি সহজে বাজারজাত করতে পারবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন। অপরদিকে ব্যবসায়ীগণ দেশের শহরগুলোতে কৃষিজাত পণ্যসমূহ সহজে সরবরাহ করতে পারবেন। রান্নার কাজে বোতলজাত এলপিজি ব্যবহারের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা।
বলছেন বিগত 17 বছরে হোটেল রেস্তোরাঁর রান্নায় 6 বিলিয়ন কিউবিক গ্যাসের ব্যবহার হয়েছে। প্রাকৃতিক এই গ্যাসে বিপুল পরিমাণ সার ও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব ছিল। রান্নায় এলপিজির ব্যবহার বাড়লেও বাড়ছে দুর্ঘটনা। প্রতিরোধে সচেতনতার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে নীতিমালা প্রণয়নেরও কথা জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। বাকিটা জানাচ্ছেন মানিক শিকদার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আয়োজনে হোটেল রেস্তোরাঁয় এলপিজি সিলিন্ডারের নিরাপদ ব্যবহার শীর্ষক এই কর্মশালা। আলোচনায় অংশ নেন হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতি, এলপিজি ডিস্ট্রিবিউটর, ফায়ার সার্ভিস প্রতিনিধি ও জ্বালানি বিশেষজ্ঞরা। আলোচনায় উঠে আসে গত 17 বছরে 6 বিলিয়ন কিউবিক প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়েছে হোটেল রেস্তোরাঁয়। রান্নার কাজে প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে বোতলজাত এলপিজি ব্যবহারের তাগিদ দেন বিশেষজ্ঞরা। একদিকে আমাদের রেগুলেটরি অথরিটি অনেকগুলো আছে, আবার আরেকদিকে যখন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় সেটা দায়িত্ব নেওয়ার মতো, এবং সেই দায়িত্ব না নিলে তো ইমপ্রুভমেন্ট হবে না। ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার পূর্ণ করা উচিত, যার গ্যাসের যে মুখটা থাকে এটা বাঁকা থাকে, তেড়া থাকে, লিকেজ হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, জানমালের ক্ষতি হচ্ছে। আমদানি করা এলপিজির দাম কমানোর দাবি জানান রেস্তোরাঁ মালিকরা। এলপিজি তো ভেরি এক্সপেন্সিভ, এই এক্সপেন্সিভে তো আমরা আসলে সাধারণ গ্রাহকদেরকে আমরা খাবার দেওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে। এলপিজি ব্যবহারে নানা রকম দুর্ঘটনার জন্য সচেতনতার অভাবকে দায়ী করেন তারা। আমরা দেখি যত্রতত্র সিলিন্ডারের যে ব্যবহার, কোনো নীতিমালা বা কোনো আইন কানুন আছে বলে আমাদের মনে হয় না। যথেচ্ছ এলপিজি ব্যবহার রোধে নীতিমালা প্রণয়নের পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সরকারের প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই প্রপার ওয়েতে রেগুলেট করতে হবে। একটা অ্যাক্সিডেন্ট যখন ঘটে যায় তখন তো সর্বপ্রথম কিন্তু দোষ আসে যারা রেগুলেট করতেছেন তাদের উপর। কি কারণে ঘটলো তাৎক্ষণিকভাবে সেই বিষয়টা কিন্তু অত গুরুত্ব পায় না। নীতিমালা প্রণয়ন হলে শহরের পাশাপাশি গ্রামেও এলপিজি ব্যবহারে দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন নসরুল হামিদ। কেবলমাত্র আপনাদের নীতিমালা করলে হবে না, আপনাদের সাথে সংযুক্ত বাকি বিষয়গুলো দেখতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পিরোজপুরে কচা নদীতে নোঙর করা কার্গো জাহাজ থেকে পাচারের সময় 6,000 টন কয়লা জব্দ করেছে পুলিশ, যার মূল্য 6,60,00,000 টাকা। এ সময় জড়িত থাকার অভিযোগে 6 জনকে আটক করা হয়। পুলিশ জানায় কক্সবাজারের কুতুবদিয়া এলাকার মাদার ফেসেল থেকে এমভি বাইকুইন নামের কার্গো জাহাজটি কয়লা নিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিল। শনিবার রাত 1টার দিকে কয়লা পাচারের উদ্দেশ্যে পিরোজপুরের কচা নদীতে জাহাজটি নোঙর করে। এ সময় ডিবি পুলিশের অভিযানে ওই কার্গো জাহাজ ও পাচারে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। পিরোজপুর থানাধীন কোচা নদীতে একটা কার্গো জাহাজ আটক করে এবং তার সাথে একটা লোকাল বাল্কহেড, যাতে ওই কার্গো জাহাজ থেকে অবৈধভাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য নিয়ে যাওয়া কয়লা নামাচ্ছিল, এবং সেই ঘটনাস্থল থেকে এই কাজে জড়িত 6 জন ব্যক্তিকে এই কাজে ব্যবহৃত বেলচা, বাঁশের টুকরি সহ আটক করে। বিশ্বজুড়ে আকর্ষণীয় পেশায় পরিণত হচ্ছে ডিজিটাল নোম্যাড। বৈশ্বিক অর্থনীতিতে এই ডিজিটাল যাযাবরদের অবদান প্রায় $800 বিলিয়ন। গবেষণা বলছে এটা এখন বিশ্বের প্রায় 73% তরুণের স্বপ্নের ক্যারিয়ার। অনেক দেশ ডিজিটাল নোম্যাডদের টানছে ফ্রি ভিসা সুবিধা দিয়ে। বাংলাদেশেও এই পেশাকে জনপ্রিয় করার পক্ষে সংশ্লিষ্টরা, জানাচ্ছেন আদিত্য মামুন। মাত্র 12,000 বছর, মানুষ আবারও ফিরে যাচ্ছে সেই যাযাবর দুনিয়ায়। কৃষি বিপ্লবের পর থেকে ধীরে ধীরে কর্মের ঘেরাটোপে বন্দী হওয়া মানুষ ভাঙছে কর্মঘণ্টা কিংবা দৈনন্দিন রুটিন। অফিস ওয়ার্কফ্রেমের বাইরে এসে শৃঙ্খলহীন পেশা আর স্বাচ্ছন্দ্যের সাপনিক জীবন যেন ডাকছে হাতছানি দিয়ে। নির্দিষ্ট স্থান, অঞ্চল কিংবা দেশে আটকে না থেকে যে কোনো জায়গায় বসে কাজ করার ইচ্ছেটা ডানা মেলে কম্পিউটার আর ইন্টারনেট আবিষ্কারের পর থেকেই। একসাথে বিশ্ব প্রকৃতি অবলোকন, মুক্ত স্বাধীন জীবিকা নির্বাহ এবং ভিনদেশ, ভিন্ন সংস্কৃতি ও জীবনমান উপভোগ করার প্রবণতা বাড়তে থাকে মানুষের। এটা সম্ভব হচ্ছে তথ্য প্রযুক্তি বা ইন্টারনেট যোগাযোগ সেবা বিকাশের কারণেই। 1997 সালে এই কথাই বলেছেন দুই স্বাপ্নিক ব্যক্তি সুগিও ম্যাকিমোটো এবং
ডেভিড ম্যানার্স ডিজিটাল নোম্যাড নামক এক প্রযুক্তি বিষয়ক গ্রন্থে। তারও আগে 1964 সালে ভবিষ্যৎবাদী আর্থার সি ক্লার্ক এবং 1981 সালে ইন্টেলের প্রতিষ্ঠাতা রবার্ট নয়েস ডিজিটাল নোম্যাড পেশার কথা বলে গেছেন। ল্যাপটপ আর তারবিহীন ইন্টারনেট হলে যে কোনো স্থানে থেকে কাজ করতে পারেন ডিজিটাল নোম্যাডরা। তারা পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়ান আর নোম্যাডিক লাইফস্টাইল উপভোগ করেন। ল্যাপটপ, স্মার্টফোন আর ইজি অ্যাক্সেস ইন্টারনেট ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন, সফটওয়্যার ইনোভেশন, রাইটিং, মিডিয়া টিউটরিং, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন তারা। ইয়েস, অফকোর্স আমি একজন ডিজিটাল নোম্যাড বলতে পারে। মানে আমি যখনই বাইরে থাকি, যে কোথাও থাকি, জাস্ট বিভিন্ন রকম আমাদের যে সফটওয়্যার আছে, ডিজিটাল লুকআপ টুলস আছে, এই টুলস দিয়ে কিন্তু আমি আমার কোম্পানির সবাইকে মনিটর করতে পারছি। ডিজিটাল নোম্যাডদের এক জরিপে দেখা যায় 60% ব্যক্তি $50,000 মাসে আয় করেন, 22% আয় করেন প্রায় $1,00,000 আর 18% আয় 6 অঙ্কের ঘরে। এটা কিন্তু একটা ফ্রিডম লাইফস্টাইল, যে 9টা-5টা একটা বন্ধুর মধ্যে আটকে যাচ্ছে না। সেই জন্যই আসলে ডিজিটাল নোম্যাড সবাই হতে যাচ্ছে উন্নত দেশগুলোতে। ধরাবাঁধা ছক মেনে যারা জীবন কাটাতে চান না, তাদের জন্য ফ্রি ভিসা দিচ্ছে বিশ্বের প্রায় 30টি দেশ। নোম্যাডদের জন্য গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। গ্লোবাল ইকোনমিতে এদের কন্ট্রিবিউশনটা প্রায় $800 বিলিয়ন কাছাকাছি। বিশ্বের সবাই চাইবে যে এরা যেন এই টাকাটা তার দেশে গিয়ে খরচ করে। বাংলাদেশেও এমন নোম্যাড হাব গড়ে তুলতে প্রয়োজন ট্যুরিজম সহ আনুষঙ্গিক সুবিধাদি। আইসিটি মন্ত্রণালয় সহ সরকারকে এগিয়ে আসার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। সে আর্ন করতেছে ফর এক্সাম্পল ইউএসএ থেকে, কিন্তু সে আমার দেশে কেন আসবে যে হ্যাঁ না এখানে কালচার ভালো, এখানে নতুন কিছু শেখার আছে, ট্যুরিজমের ব্যাপারগুলো আছে। তো এই জাতীয় সেক্টরগুলোকে আপনার পাশাপাশি ডেভেলপ না করলে ইউ ক্যানট অ্যাট্রাক্ট গ্লোবাল পিপল টু কাম হিয়ার। বিশ্বে নোম্যাডের সংখ্যা এখন প্রায় 3.5 কোটি। 2035 সালে এ সংখ্যা উন্নীত হবে 100 কোটিতে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি, যখন ফিরছি তখন থাকছে। বন্যায় ফসল নষ্ট হওয়ায় বিপাকে কৃষকরা, নতুন দিনের স্বপ্নে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। পেট্রোল ডিজেল রফতানি বন্ধের সিদ্ধান্ত রাশিয়ার, বিশ্ববাজারে দাম আরও বাড়ার শঙ্কা। গাজর দিয়ে আপনি মাসাজ করবেন, তখন মাসাজ করে দেখবেন সুন্দর একটা ফিল আসে। ফ্যাশন হচ্ছে আমার কাছে যে আমি যেটা কমফোর্টেবল। কম দামি মেকআপও তুমি যদি ব্লেন্ডিং সুন্দর করে করো, ওভারঅল একটা সুন্দর লুক আসবে। দর্শকদের ভালোবাসা এটা একটা ব্লেসিং। মানুষকে বের করতে চাই যে এর চেয়েও অনেক ডিজাইনের শাড়ি পরা যায়, অনেক লেহেঙ্গা পরা যায়। সিরামটা ইউজ করার পরে কিন্তু ফেসটা অটোমেটিকলি সফট হয়ে যায়। ওভার মেকআপ নেওয়ার ফলে যদি মানুষ আমাকে নাই চেনে তাহলে তো হবে না। ফেসটাকে নেচার ভাবে আমি একটা লুক দিব, আমাকে স্মার্ট লাগবে, এটা হচ্ছে মেকআপ। স্যান্ডেলিনা রূপ লাবণ্য, প্রযোজনা ইসরাফিল শাহীন। দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 8টায়। কৃষক পাচ্ছে না, আমাদেরকে ঘর দিয়েছে, তাই আমরা খুব সুখ শান্তিতে আছি। শেখ হাসিনা যে আসবে তার এখন খাতা দেবো, সে ঘুরে যাবে, আমাদের দেখে যাবে, আমরা কত ভালো আছি। আমাদের মাথা গোজা খাই দিছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত সুন্দর ঘর দিয়েছে, আমার বাচ্চাটা নিয়ে আমি সেইখানেই থাকি। সে আমার এত বড় একটা উপকার দিয়েছে, আমার দিকে তাকাইছে, তার জন্য আমি সবসময় নামাজ পড়ি, দোয়া করি। মুসলিম পরিবার আছে 17টা ঘর, তার ভিতরে আমি একাই হিন্দু। তাকে আমরা নমস্কার। হ্যাঁ, উসিলে আমি শান্তি পাইছি। শেখ হাসিনা দিছে ডাক, যত সরকারি খাস পাইবে গরিব দুঃখী সব জনায়। আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বাংলাদেশের বদলে যাওয়ার গল্প দেখবেন প্রতি শুক্র ও শনিবার রাত 8টায়। এটা কোনো যুদ্ধ অথবা সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দেওয়া হচ্ছে। ছবি দেখার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে, যেগুলো ওয়েব ফিল্ম বলি আমরা। বড় পর্দায় সিনেমাটা দেখার আনন্দ কিন্তু আলাদা। এই 3 বছরে একবারও কথা বলতে ইচ্ছা করেনি। আমি ঘুমটা খুলে দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ।
টানা বৃষ্টিতে রংপুরের নিম্নাঞ্চল সহ নগরীর অন্তত ২০টি মহল্লা প্লাবিত হয়ে জনজীবন অচল হয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানায় গেল ১৮ ঘণ্টায় রংপুরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২২৮ মিলিমিটার। বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক ও নিচু এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টি পাড়ার প্রায় ৩০,০০০ বাড়িঘর ১.৫ থেকে ২ ফুট পানিতে তলিয়ে গেছে। আমন ধান ক্ষেত সহ সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। অন্যদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, পুলিশ লাইন সহ বেশ কয়েকটি সরকারি অফিস পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে নগরবাসী। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বন্যায় ক্ষতিগ্রস্ত কুড়িগ্রামের কৃষকরা। মাসখানেক আগের বন্যায় নষ্ট হয়েছে ধান, পাট, মরিচ সহ সবজির ক্ষেত। সেই জমিতেই এবার আমন চারা রোপণ করছেন তারা। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। চলতি বছর উজানের ঢল আর ভারী বৃষ্টিতে ৩ দফার বন্যার কবলে পড়েন ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার নদীবেষ্টিত কুড়িগ্রামের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দারা। বন্যার হানায় বেশি ক্ষতি হয় ফসলের মাঠে। নষ্ট হয় ৮,০০০ হেক্টর জমির আমন ধানসহ পাট, মরিচ ও গ্রীষ্মকালীন সবজি। তবে সব হারিয়েও নতুন দিনের স্বপ্নে আবারও মাঠে নেমেছেন কৃষি নির্ভর কুড়িগ্রামের কৃষকরা। বন্যার পানি নামার পর কিছুটা দেরিতে হলেও রোপা আমন চাষ করে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টায় তারা। তবে ফসল নষ্ট হওয়ায় পড়েছেন আর্থিক সংকটে। বন্যা এসে যে বিছন খেয়া ফেলেছে, কারো একবার খাইছে, কারো 2বার খাইছে। টাকা পয়সাও নাই, বারবার বন্যা আসতেছে, যে বিছনও পাওয়া যাচ্ছে না। যে যেখান থেকে খোঁজ খবর নিয়ে যেখানে যেখানে বিছন পাওয়া হয় কিছু কিছু করে আনি কোনো রকম দেখো ভুঁইয়ে আমরা ঢাকতেছি। হাল কিস্তি এগুলো কিনে নিছি, কামলা নিছি। হ্যাঁ, এর বহু খরচ হচ্ছে আমার। চাষে উদ্বুদ্ধ করতে জেলার ৫০,০০০ কৃষককে প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের উপসাগরী কৃষি অফিসারদেরকে নির্দেশনা দিয়েছি যাতে করে ক্ষতিগ্রস্ত যে কৃষকগুলো আছে তাদেরকেও যেন এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। জেলায় এবছর ১,২০,০০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হবে। খুরশিদ আলম মুকুল, ২১শে টেলিভিশন। ব্যবসা বাণিজ্যের সংবাদ। ঋণের উপর কেটে নেয়া ১% সুপারভিশন ফি ১৫ অক্টোবরের মধ্যে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি বলেন, যৌক্তিক ব্যাখ্যা ছাড়া ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কাছ থেকে সুপারভিশন ফি আদায় করা হচ্ছে। এমনিতেই ব্যাংক ঋণের সুদ হার ৯ থেকে 10.10% করা হয়েছে। এর বাইরে নতুন এই ফি ব্যবসা বাণিজ্যের ক্ষতি করবে। ১৯ জুন বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে সিএমএসএমই ঋণ এবং ভোক্তা ঋণে সুদ হারের অতিরিক্ত 1% সুপারভিশন ফি আদায় করার কথা বলা হয়। যখন আমার ব্যবসা বাণিজ্য তো একটা চাইত্রের অবস্থা, এটা তো আপনারা সবাই জানেন। ডলার দাম বেড়ে গেছে, তার জন্য কিন্তু কারো কোনো দায় নাই, এরকম একটা অবস্থা। বাট যখন আলুর দাম 30 টাকা থেকে 40 টাকা হয়, তখন মনে হয় দায়টা আমাদের যারা ভ্রাম্যমাণ আদালত আছে তাদের প্রত্যেকের তখন দায় পড়ে যায়। আমার কথা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য একটি আইন থাকা দরকার। আন্তর্জাতিক খবর।